তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নিলেন নরেন্দ্র মোদী। তার মন্ত্রিসভার সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই কে কোন দপ্তর সেটা তারা নিজেরা স্থির করে নেবেন। কিন্তু দিল্লির রাজনীতিতে আমাদের আজকের আলোচ্য বিষয় তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী হবে। আমরা যদি দিল্লির রাজনীতির দিকে তাকাই তাহলে এই মুহূর্তে সবথেকে কঠিন এবং জটিল পরিস্থিতিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে তাদের স্ট্যান্ডিং পয়েন্ট। আমাদের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে আমাদের এই আঞ্চলিক দল হিসাবে, যদিও এর আগে সিপিআইএম ছিলেন, তারা সর্বভারতীয়, তাদের ভারতবর্ষের বিভিন্ন কোনায় বেশ কিছু আসন ছিল এবং আপনারা জানেন যে একটা সময় প্রায় 63 জন এমপি নিয়েও তারা প্রথম ইউপিএ সরকারে তারা গিয়েছিল। কিন্তু যদিও তারা সরকার সরাসরি যায়নি, তাদের কৌশলগত কারণে, রাজনৈতিক কৌশলগত কারণে, এমনকি জ্যোতি বসুকেও তারা প্রধানমন্ত্রী হতে দেননি স্রেফ এই রাজনৈতিক কৌশল এবং কাটাকুটির খেলার জন্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিষয়টি সম্পূর্ণ অন্য। এটি বলতে দ্বিধা নেই যে শুধুমাত্র মমতা ব্যানার্জির উপরেই নির্ভরশীল। যদিও এখন কিছুটা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসের শতকরা 90% যারা সমর্থক রয়েছেন বা কর্মী রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়েই দলটা খুব নিষ্ঠা ভরে করে। এবার এই তৃণমূল কংগ্রেসের যেটা সবথেকে বড় সমস্যা, তারা যে রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলগত কারণেই তারা কিছুটা জটিলতার মধ্যে অবস্থান করছে। কারণ তৃণমূল কংগ্রেস সেন্ট্রালে হোক, অর্থাৎ কেন্দ্রে হোক বা রাজ্যে হোক, তাদের চরম বিজেপি বিরোধিতা তাদের করতেই হবে, না হলে তাদের মুসলিম ভোট থাকবে না। আর 30% মুসলিম ভোট চলে গেলে তৃণমূল কংগ্রেসের কি অবস্থা হবে সেটা সব থেকে ভালো জানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। ফলে তাকে ছলে বলে কৌশলে যেভাবে হোক দিল্লিতে এবং রাজ্যে বিজেপির সঙ্গে তীব্র বিরোধিতা তাকে করতেই হবে, দেখাতেই হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে আরও একটি যেটা সমস্যা, সেটা হচ্ছে কংগ্রেসের বিরোধিতা। তারা রাজ্যে কাউকে তারা জোট সঙ্গী হিসেবে নিতে চাইবেন না, কারণ তৃণমূল কংগ্রেস এখানে অ্যাবসোলিউট এখানে মেজরিটি, এখানে তাদের শক্তি এতটাই যে কারো সাহায্য ছাড়াই তারা এখন ভোটে জিততে পারে। যদিও 2009 এবং 2011-তে কংগ্রেসের সঙ্গে তারা জোট ভেদে করেছিল, তারপর যখন 2011 সালে যখন অভাবনীয় একটা সাফল্য আসলো, তারপর থেকেই কংগ্রেসকে কার্যত তারা ছুঁড়ে ফেলে দেয়। এবং এই 2024-এ যে ইন্ডিয়া ব্লক যে জোট হয়েছিল, সেই জোটে কংগ্রেসের সঙ্গে তারা একসাথে থাকার কথা প্রথমে বললেও দেখা গেল যে কংগ্রেসের যে ভোট, সেই ভোট যদি, অর্থাৎ মুসলিম ভোট যদি কংগ্রেসের দিকে চলে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসের ভাঁড়ারে টান পড়বে। তাদের যে এমপি, অর্থাৎ তাদের যে সাংসদ, সেই সাংসদের যে সংখ্যা তাতে কমে যেতে পারে। আর সেই কারণেই রাহুল গান্ধী যখন এখানে প্রচারে এসেছিল, তাকে রীতিমতো তাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। তার কর্মী সমর্থকরা তাকে কার্যত মারধর করে, তার কনভয় ভাঙচুর করে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর থেকে আর কখনো রাহুল গান্ধী বা কংগ্রেসের কোনো বড় নেতা দিল্লি থেকে এই পশ্চিমবঙ্গে আসেনি। এবং পশ্চিমবঙ্গের শেষ যে লোকসভা ভোট, এতেও কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অভাবনীয় একটা সাফল্য পেয়েছে, 29টি আসন পেয়েছে। তৃণমূল কংগ্রেসের এই যে পিরিয়ডকাল, অর্থাৎ 2009 থেকে 2024 সব থেকে বেশি আসন এককভাবে পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূল কংগ্রেস চাইলেও এখানে কাউকে তারা ভিড়তে দেবে না যদি কংগ্রেস চায়। ফলে কংগ্রেস তৃণমূলের কাছ থেকে যে দুর্ব্যবহার পেয়েছে, দিল্লির মাটিতে দাঁড়িয়ে সেই তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস তারা কতটা তাদেরকে বরণ করে নেবে বা কতটা জায়গা দেবে, তা নিয়ে কিন্তু যথেষ্ট একটা সন্দেহ আছে। এমনিতেই কংগ্রেসের যারা দিল্লির যারা নেতা, তাদের হাবভাব দেখে মনে হয় যে তারা একটা জমিদারি চালাচ্ছে। এখনও যেন তারা সেই ক্ষমতার মধ্যে রয়েছে, যে কারণে তাদের সেই জমিদারির যে মেজাজ, সেই মেজাজটা এখনও তারা হারাতে পারেনি। তারা রাজা আর বাকি সবাই প্রজা, বা তারা মালিক, বাকি সবাই চাকর, এরকমই ব্যবহার। আমরা শেষ দেখেছিলাম যে অধীর চৌধুরী সম্পর্কে কী উক্তি করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। ফলে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে জোট, অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যে জোট, সেখানে তৃণমূল কংগ্রেস কতটা পাত্তা পাবে
বা তৃণমূল কংগ্রেসের এই তাদের যে খবরদারিত্বটা মেনে নেবে কি না, এটা এখন কোটি টাকার প্রশ্ন। যে কারণেই কংগ্রেসকে আলাদা রেখে এই ইন্ডিয়া ব্লকের মধ্যে আরেকটি উপদল তৈরি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মুম্বাইয়ে ছুটে গেছেন, উদ্ধব ঠাকুরের সাথে কথা বলছেন, অন্যান্য আরও কয়েকজনের সঙ্গে তিনি কথা বলবেন, অখিলেশ যাদবকেও তিনি নিজের দলে টানার চেষ্টা করছেন। এর একটাই কারণ, কংগ্রেসকে হীনবল করে দেওয়া। কংগ্রেসকে যদি হীনবল করে দেওয়া যায় তাহলে বিরোধী দলের মধ্যে তাদের যে ভূমিকা বা তৃণমূল কংগ্রেসের যে ওজন, সে ওজনটা কিন্তু থাকবে। না হলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিল্লির মাটিতে পাত্তা পাওয়া খুব মুশকিল আছে। কারণ যেভাবেই হোক কংগ্রেস যদি একবার দল করার চেষ্টা করে, অর্থাৎ 100 জন সাংসদ নিয়ে তাদের 233 এই সংখ্যাটা নিয়ে তাদের 272-এর ওপরে যেতে গেলে এখনও 40 জন সাংসদ লাগবে। আর তৃণমূল কংগ্রেস যদি কংগ্রেস থেকে সরে আসে তাহলে সেই আসনটা হয়ে যাবে 203 বা 4-এর মধ্যে গিয়ে দাঁড়িয়ে যাবে। ফলে তৃণমূল কংগ্রেসে থাকলেও তারা যেহেতু সরকার করতে পারছে না বা কংগ্রেস পারবে না, সেই কারণে তৃণমূলের যে অবস্থান বা তাদের যে ওজন দিল্লির মাটিতে এখন অনেকটাই কম। অন্যান্য দল তাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ হয় তারা কংগ্রেসের সাথে চলে যাবে আর নয়তো তারা বিজেপির সাথে চলে যাবে। যেমন এনডিএ জোটের মধ্যে একাধিক তারা বিরোধী দল, জোট দল, তারা কিন্তু ইতিমধ্যে যোগদান করেছে এবং সামনের দিন আরও বাড়বে বলে দিল্লির থেকে যা খবর আসছে, আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছেন, আমার পুরনো কলিগ যারা রয়েছেন, তারা বলছে আগামী দিনে এটা দেখা যাবে আস্তে আস্তে করে 315, 320 বা 325 পর্যন্ত ছুঁয়ে যেতে পারেন। কারণ ওখানে প্রচুর টাকার খেলা হবে, সুযোগ সুবিধা। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো দিকেই যেতে পারবে না, না তারা বিজেপির সাথে যেতে পারবে সরাসরি, না তারা কংগ্রেসের এই খবরদারি তারা মেনে নিতে পারবে। ফলে তৃণমূল কংগ্রেসের যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির অনেকটা ছুঁচো গেলার মতো। না উগড়তে পারছে, না গিলতে পারছে, না বিজেপিকে তারা হজম করতে পারছে, না কংগ্রেসকে তারা হজম করতে পারছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের, আমরা তো দেখবো আমরা রাজ্যের মানুষ, আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীকে আরেকবার আমরা সুযোগ দিয়েছি, লোকসভা আসনে তাদের আসন সংখ্যা বাড়িয়ে দিয়েছি। আমরা চাইবো যে আমাদের বকেয়া সমস্ত টাকা যেগুলি সেন্ট্রাল আটকে রেখে দিয়েছে, সেই টাকাগুলি ফেরত আসুক। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে সমন্বয়, ফেডারেল স্ট্রাকচারে যৌথভাবে যে সরকারিভাবে যে সমস্ত কাজকর্মগুলি হয়, সেগুলি আমরা চাইবো যেন খুব মসৃণভাবে হতে থাকে। কিন্তু যদি এই তৃণমূল কংগ্রেসের এখন যে ভূমিকা, যে কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, যেটা সিপিআইএম করে গেছে, এই দীর্ঘ 77 সাল থেকে 2024 কেন্দ্রের সঙ্গে আমাদের রাজ্যের যে সম্পর্ক সাপে নেউলের মতো। রাজনৈতিক কৌশল কিন্তু নিজেরা দিল্লিতে তলায় তলায় সব ঠিক আছে, রাজ্যের প্রশ্নে যখন চলে আসে, রাজ্যের রাজনীতির ক্ষেত্রে এই যে কৌশল, এই কৌশল রাজ্যের মানুষ কতটা ভালোভাবে নেবে বা নিচ্ছে, এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসের বিরোধী হিসাবে বা বিকল্প হিসাবে কেউ নেই বলে তৃণমূল কংগ্রেসের পথটা অনেক সহজ। কিন্তু যদি সত্যি সত্যি কোনো বিকল্প দল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই কৌশল কতটা খাটবে তা কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। ফলে দলকে ঠিক করতে হবে তারা কোন দিকে যাবে। কংগ্রেসের সঙ্গে যাবে, কারণ কংগ্রেসের সাথে গেলে তৃণমূল কংগ্রেসের সমস্যা হবে, তাহলে কংগ্রেসের আসন সংখ্যা এখানে বেড়ে যাবে এবং তাদের আসন এখানে কমে যাবে। আবার বিজেপির সাথেও তারা পাচ্ছে না, কারণ বিজেপির সাথে গেলে একেবারে বলার অপেক্ষা রাখে না, প্রথমেই যেটা সরে যাবে সেটা মুসলিম ভোটটা সরে যাবে, পুরো দলটা ধপাস করে এখানটায় আছড়ে পড়বে। ফলে দিল্লির মাটিতে এই মুহূর্তে যদি কোনো আঞ্চলিক দল সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে থাকে, জটিল পরিস্থিতির মধ্যে থাকে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কিভাবে এই জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসে, আগামী দিনে তাদের রাজনৈতিক কৌশল, দিল্লিতে কৌশল কী হয়, সেদিকেই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে এনডিএ সরকার গড়ে ফেলেছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে এবং আগামী দিনে এই কোয়ালিশন গভর্নমেন্ট কতটা ভালোভাবে চলবে তার উপরে কিন্তু নির্ভর করবে এই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ।